গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি স্টিফেন কিংয়ের একটি হরর থ্রিলার 'সাইকেল অব দ্য ওয়ারউলফ'। বইটিকে অডিও বুক করতে গিয়ে আমরা দুটি পর্বে ভাগ করেছি। পড়ছি এর প্রথম পর্ব। জানুয়ারি। অন্য কোথাও অনেক উঁচু থেকে পূর্ণিমার চাঁদের ফকফকে আলো গলে গলে পড়ছে পৃথিবীর বুকে। কিন্তু এখানে এই টার্কার মিলে জানুয়ারির প্রবল তুষারঝড় আকাশকে চেপে ধরেছে যেন। নির্জন মধ্যপথে প্রবল বেগে তুষারঝড়ের বাতাস বয়ে যাচ্ছে। শহরের মানুষেরা যার যার ঘরে চলে গেছে অনেক আগেই। আর্নি ওয়েস্ট্রুম জিএসডাব্লিউ এমরেলের একজন ফ্ল্যাগম্যান। শহর থেকে প্রায় ৯ মাইল দূরে একটা লেভেল ক্রসিংয়ের ছোট্ট ঘরটাতে বাধ্য হয়ে ঝড় থামার অপেক্ষায় আছে। একটা কেরোসিনের বাতি জ্বলছে ঘরে। ময়লা তাসের বান্ডিল বিছিয়ে একাই পেশেন্স খেলে চলেছে। ঘরের বাইরে তুষার প্রবল গর্জনে আরও ভয়ঙ্কর বেগে বয়ে যাচ্ছে। অস্বস্তির সাথে মাথা তুলে তাকাল ওয়েস্ট্রুম। ঝড়ের গতি বোঝার চেষ্টা করল বাইরে তাকিয়ে। তারপর আবার খেলায় মন দিল। ভয়ঙ্কর জোরে বাতাস বইছে, কিন্তু বাতাস তো দরজা আঁচড়ায় না। কুঁই কুঁই শব্দ করে ভেতরে আসতে চাইবে না। উঠে দাঁড়াল। লম্বা একহারা চেহারা তার, পরনে উলের জ্যাকেট, তার ওপর রেলের গরম ওভারকোট। ক্যামেল কোম্পানির লম্বা সিগারেট ঝুলছে ঠোঁটের কোণে। নিউ ইংল্যান্ডবাসীদের মতোই তার চওড়া বিশাল মুখের ওপর কেরোসিন বাতির আলো পড়ে আরও দৃঢ় এবং কঠিন মনে হচ্ছে। আবার আঁচড়ানো শুরু হলো। ও ভাবল কারো পোষা কুকুর হয়তো রাস্তা হারিয়ে এখানে এসে আশ্রয় চাইছে। নিশ্চয়ই তাই, কিন্তু তবুও চমকে দাঁড়াল। ভাবল কুকুরটাকে এই ঠান্ডায় বাইরে ফেলে রাখা খুবই অমানবিক কাজ। ঘরের ভেতর যে খুব গরম তা নয়, যদিও ব্যাটারি হিটার একটা জ্বলছে, তবুও তার নিজের ঠান্ডা নিঃশ্বাস প্রশ্বাস তো সে নিজেই টের পাচ্ছিল। কিন্তু তবুও সে ইতস্তত করতে লাগল। হঠাৎ যেন বরফ শীতল ঠান্ডা আঙুল দিয়ে কেউ হৃৎপিণ্ডটা চেপে ধরল। টার্কার মিলের এই সময়টা খুবই অশুভ। তাছাড়া এই শহরের ওপর এখন শয়তানের অভিশাপ নেমে এসেছে। আর্নির শরীরে ওয়েলস দেশের পিডার উষ্ণ সাহসী রক্ত প্রবাহিত। তবুও তার মনের অস্থিরতা কাটল না। কুকুরটা নিয়ে কি করবে ভাবতে গিয়ে শুনতে পেল কুঁই কুঁই শব্দটা হঠাৎ গর্জনে পরিণত হয়েছে। দরজার ওপর অবিশ্বাস্য জোরে ধাক্কা পড়ল। চমকে পিছিয়ে গেল। আবার আঘাত পড়ল। দরজার ফ্রেমসহ নড়ে উঠল। ওপরের কিছুটা অংশ ফাঁকা হয়ে গেল। ওটা দিয়ে হুহু করে বরফ ঠান্ডা বাতাস ঘরের ভেতর ঢুকে পড়ল। ঘরের চারপাশে আর্নি ওয়েস্ট্রুম তাকাল। কিছু একটা হাতিয়ার দরকার। ব্যাপারটা সে কিছুই বুঝছে না। সে ভাবল একটা হালকা চেয়ার দিয়ে দরজায় ঠেস দিয়ে রাখবে কিনা, কিন্তু চেয়ারটা তোলার আগেই গর্জনকারী জিপটার প্রচণ্ড ধাক্কায় দেয়ালে পোতা হুকসহ খুলে গিয়ে হুড়মুড় করে দরজাটা ভেঙে পড়ল বিকট শব্দে। ভয়ঙ্কর জিপটি থমকে দাঁড়িয়ে আর্নির চোখে চোখ রাখল। মাথাটা নামিয়ে ঘরে ঢুকল জিপটা। পায়ের আঘাতে ভাঙা কাঠ এদিক ওদিক ছিটকে দিল সব। ভয়ঙ্কর গর্জন তুলে দুই পাটি দাঁত বের করল। আর্নির দিকে এগোতে লাগল। হলদেটে চোখ দিয়ে যেন আগুন ঝরছে। আর্নি সারা জীবনে এত বড় নেকড়ে দেখেনি। নেকড়েটার ভয়ঙ্কর গর্জন যেন রাগী মানুষের গলার মতো। দরজাটা ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। গর্জন তুলিয়ে গিয়ে আসছে সেটা। পর মুহূর্তে ঘরের ভেতর ঢুকে পড়ল। ঘরের এক কোণে বেশ কিছু খুচরো যন্ত্রপাতি স্তূপ হয়ে পড়ে আছে। এক কোণে একটা গাইতি দেয়ালে হেলান দেয়া। আর্নি লাফ দিয়ে গাইতিটা তুলে নিল। ধীরে ধীরে নেকড়েটা ঘরের ভেতর ঢুকছে আর আর্নি কোণঠাসা হয়ে পড়ছে। কোণঠাসা আর্নির দিকে হলদে চোখ ঘুরিয়ে দেখছে নেকড়েটা। কান দুটো টান টান হয়ে পেছনের দিকে সেটে আছে। লকলক করছে জিহবা। ওর পেছনে ভাঙা দরজা দিয়ে হুড় হুড় করে বরফকুচি মেশানো বাতাস ঘরের মধ্যে ঢুকে পড়ছে। নেকড়েটা গর্জন করে ঝাঁপ দিল, আর আর্নিও প্রাণপণ শক্তিতে গাঁইতিটা ঘুরিয়ে মারল। একবার। বাইরে ল্যাম্প পোস্টের আলোটা থেকে ঘোলাটে আলো জমা বরফের ওপর পড়ছে। ভাঙা দরজা দিয়ে সেই আলোর আভা ঘরের ভেতর এসে পড়েছিল। গোঁ গোঁ শব্দ তুলে বাতাস বইছে। গগনবিদারী আর্তনাদ শুরু হল। টাকার মিলে একটা ভয়ঙ্কর অমানবিক জীবের আবির্ভাব রয়েছে। মেঘের আড়ালে পূর্ণিমার চাঁদটাকে যেমন দেখা যাচ্ছে না, তেমনি তাকেও দেখা যাচ্ছে না। সে একটা নেকড়ে মানব। কেন সে এ সময় এসেছে কেউ জানে না। ক্যান্সার রোগ কিভাবে অজান্তে আসে তা কি জানা যায়? কিংবা একটা মানসিক রোগী কখন যে খুনি মানুষে পরিণত হয় কে বলতে পারে? হঠাৎ একটা ঘূর্ণিঝড়ও তো সব তছনছ করে দিতে পারে। কিন্তু এই সময়ে, এই জায়গায়,
এই ছোট্ট শহর মেইনের মানুষজন, ছেলেমেয়েরা যেখানে নির্বিঘ্নে চলাফেরা করে, ছোট ছোট ছেলেমেয়েরা শিক্ষকদের জন্য আপেল নিয়ে যায়। এবার দেশের খবরের কাগজে শহরের নাম দিয়ে হইচই পড়ে যাবে এই পৈশাচিক ঘটনা নিয়ে। নেকড়ে মানুষের পায়ের ছাপ বরফের ওপর পড়লেও আবার বরফেই চাপা পড়ে যাবে, আর বাতাসের তীব্র আওয়াজে একটা মানুষের প্রাণফাটা আর্তনাদ চাপা পড়ে যাবে। এ যেন এক ঈশ্বর পরিত্যক্ত আলোহীন অন্ধকার শহর, নির্দয় নিষ্ঠুর শহর, যেখানে শুধু কালো শীতের রাত্রি আর কালো বরফ বর্তমান। নেকড়ে মানবের অভিযান চক্র এইভাবে ঘুরতে শুরু করল। ফেব্রুয়ারি। প্রেম। স্টেলা ব্যান্ডলফ তার ছোট্ট খাটে শুয়ে শুয়ে ভাবছিল। জানালা দিয়ে পূর্ণিমার চাঁদের জ্যোৎস্না এসে তার গায়ে পড়ছে ঠান্ডা আলোর স্রোতের মতো। আজ ছিল সেন্ট ভ্যালেন্টাইন ডে। ওহ, প্রেম, 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 প্রেম যেন ঠিক। স্টেলা টার্কার মিলে একটা টেলারিং শপ চালায়। সে 20টা ভ্যালেন্টাইন কার্ড পেয়েছে। তার ভেতর একটা দিয়েছে পল নিউম্যান, একটা এসেছে রবার্ট রেডফোর্ড, একটা এসেছে জন ট্রাভোল্টা, এমনকি বিখ্যাত রক মিউজিক দল কিসের এস ফ্রহলের কাছ থেকেও। সেগুলো সব টেবিলের উপর সাজানো আছে। সে নিজেও পাঠিয়েছে প্রতিবারের মতো এই বছরও। প্রেম যেন ভোরবেলার চুম্বনের মতো, কিংবা শেষ চুম্বন, পবিত্রের মতো, যেমনটা হয়ে থাকে হার্লি কুইন রোমান্স গল্পের মতো। প্রেম হল যেন ঝিকিমিকি জ্যোৎস্না রাতের গোলাপের মতো। তাকে দেখলেই টার্কার মিলের প্রায় সকলেই হাসে। সত্যি বলছি, বাচ্চা মেয়ে ছেলেরা ওকে দেখলেই পেছনে লাগে, ঠাট্টা করে। কখনো কখনো উল্টো দিকের ফুটপাতে দাঁড়িয়ে থাকে ছেলেগুলো। যদি তখন ধারে কাছে কনস্টেবল নিয়ারি না থাকে, তাহলে ছেলেরা তক্ষুনি ছড়া বলতে থাকে সুর করে, ফেটি ফেটি 2x4। কিন্তু স্টেলার একমাত্র ভাবনা প্রেম। তাই সে চাঁদ আর জ্যোৎস্নার কদর বোঝে। এটা অবশ্য ঠিক, স্টেলা বেশ মোটা। কিন্তু আজ এই স্বপ্নময় রাতে, যখন চাঁদের নীল বিষের মতো আলোর বন্যা বইছে, বরফ শীতল বাতাসের সঙ্গে জানলা দিয়ে তার গায়ে এসে পড়েছে, তখন স্টেলা ভাবছে যে প্রেম তার জীবনেও আসত হয়তো আজই। প্রেম উষ্ণ গ্রীষ্মের স্পর্শের মতো। প্রেম যেন ঠিক যুবকের দাড়িযুক্ত গালের রুক্ষ স্পর্শের মতো, ঘর্ষণ এবং নখের আঁচড়ের মতো। হঠাৎ যেন জানলায় কারো নখের আঁচড়ের শব্দ হল। কুনের উপর ভর দিয়ে উঠে বসতে গরম কম্বলটা বুকের উপর দিয়ে গড়িয়ে পেটের কাছে নেমে এলো। একটা অন্ধকার ছায়া যেন জ্যোৎস্না আড়াল করে দাঁড়িয়ে আছে। আকার ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু নিশ্চিত পুরুষেরই। এবং স্টেলা ভাবতে লাগল, স্বপ্ন দেখছি আমি, এবং আমার স্বপ্নের মধ্যে আমি আসতে বলবো ওকে। স্বপ্নের মধ্যেই আমি ওর সঙ্গে মিলিত হব। জানি লোকে নোংরা বলবে, কিন্তু কথাটা তো পরিষ্কার। প্রেমের মিলনে উভয় গলে গলে পড়ে। প্রেম যেন এইভাবেই আসে। ও উঠল, যেন সত্যি স্বপ্ন দেখছে। কারণ ওই তো একজন পুরুষ জানলার ধারে এসে দাঁড়িয়েছে। সে মানুষটাকে যে চেনে, যাকে প্রতিদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পায়। এ তো সে। প্রেম, প্রেম আসছে, প্রেম এসেছে। কিন্তু তার যখন মোটা মোটা আঙুল দিয়ে জানলার ঠান্ডা কাঁচ স্পর্শ করল, দেখল যে ওটা কোনো মানুষ নয়, ওটা একটা জন্তু। কাঁচের ঠিক ওপাশে বিরাট আকারের নোংরা একটা নেকড়ে। সামনের থাবা দুটো জানলার উপর, পেছনের পা দুটো নিচে জমা বরফের মধ্যে। স্টেলার এই শহরের বাড়িটার পশ্চিমের জানলা দিয়ে ঘরে ঢোকার চেষ্টা করছে নেকড়েটা। কিন্তু আজ তো ভ্যালেন্টাইন ডে, এবং এমন দিনই তো প্রেমের আবির্ভাব হয়। ভাবল মনে মনে। স্বপ্নেও কি তার চোখ ফাঁকি দিল? ওই তো সেই লোক, যাকে সে রোজ দেখে, এবং কেমন দুষ্ট সাজে সেজে এসেছে আজ। দুষ্টুমি? হ্যাঁ, প্রেম তো কিছুটা দুষ্টুমি মেশানোই। এবং সে এসেছে ঠিক এমন মধুর চাঁদনি রাতে তাকে আপন করে নিতে। তাকে নিতেই এসেছে। জানালার শাঁসিটা ঠেলে ওপরের দিকে তুলে দিল সে। সঙ্গে সঙ্গে বরফের কুচি মেশানো ঠান্ডা বাতাস স্টেলার পরনের নীল নাইট গাউনটা যেন উড়িয়ে নিয়ে গেল। সঙ্গে সঙ্গে এও বুঝতে পারল যে সে মোটেও স্বপ্ন দেখছে না। সেই লোকটা নেই, এবং অজ্ঞান হতে হতেই বুঝল যে সে লোকটা সেখানে ছিল না কখনোই। তার সারা শরীর কেঁপে উঠল। এক পা করে পিছিয়ে গেল। নেকড়েটা লাফ দিয়ে স্বচ্ছন্দে ঘরের মধ্যে ঢুকে পড়ে গা ঝাড়া দিয়ে যেন বরফকুচি ঝেড়ে ফেলল তার রোমশ গা থেকে। কিন্তু প্রেম, প্রেম ঠিক যেন একটা আর্তনাদ। বেশ দেরি করেই মনে পড়ল স্টেলার যে মাত্র মাস কয়েক আগে ফ্ল্যাগম্যান আর্নি ওয়েস্ট্রুমের দেহটা
ছিন্ন ভিন্ন অবস্থায় এই শহরের পশ্চিম প্রান্তের রেললাইনের ধারে পড়ে থাকতে দেখা গিয়েছিল। নেকড়েটা এগোতে লাগল স্টেলার দিকে, জলজলে হলদেটে চোখ দুটোতে তার নিশ্চিত কামনার আগুন। স্টেলা র্যান্ডলফ ধীরে ধীরে পিছুতে পিছুতে তার বিছানার ধারে এসে আটকে যেতেই হাঁটু ভেঙে চিত হয়ে পড়ে গেল বিছানার ওপর। চাঁদের আবছা আলোয় জন্তুটার রোমশ শরীরে রূপালি ঝিলিক তুলে গেল। টেবিলের ওপর রাখা 4টে ভ্যালেন্টাইন কার্ড কেঁপে উঠল খোলা জানলা দিয়ে ঢোকা বাতাসে। একটা কার্ড পড়ে গেল মেঝেতে, সেটা এদিক ওদিক উঠতে লাগল। নেকড়েটা স্টেলার শায়িত শরীরের দুই পাশে 2 থাবা রেখে বসেছে। স্টেলা জন্তুটার নিঃশ্বাসের দুর্গন্ধ এবং গরম শ্বাস অনুভব করল, কিন্তু এই মুহূর্তে স্টেলার খারাপ লাগছে না। হলুদ চোখ মেলে দেখছে তাকে নেকড়েটা। প্রেমিক, ফিসফিস করে বলল স্টেলা, তারপর চোখ বন্ধ করল। জন্তুটা আষ্ট্রে পৃষ্ঠে জড়িয়ে ধরল স্টেলাকে। প্রেম যেন ঠিক মরণকে আলিঙ্গন করার মতো। মার্চ। বছরের শেষবারের মতো শুরু হয়েছে প্রচণ্ড তুষার ঝড়। গুঁড়ো গুঁড়ো তুষার জমে গিয়ে মুহূর্তে পরিণত হচ্ছে বরফের বড় বড় টুকরোয়, আর সেগুলো এদিক ওদিক ছুটছে। সন্ধ্যা ঘনিয়ে রাত্রি যত গভীর হচ্ছে ততই বাড়ছে তাণ্ডব। কামানের গোলার শব্দের মতো গাছের ডালপালা ভেঙে পড়ছে টার্কার মিল শহরের ওপর। প্রকৃতি যেন হঠাৎ ক্ষেপে উঠে ধ্বংসে মেতে উঠেছে। শহরের লাইব্রেরিয়ান মিন্ট স্টার্মফুলার তাই বলছিল স্ত্রীকে লক্ষ্য করে। হাতে তার গরম কফির কাপ। হালকা পাতলা গড়নের ঘোলাটে নীল চোখের লোকটা একযুগ ধরে স্ত্রীকে বেশ দাপটের সঙ্গে দাবিয়ে রেখেছে। সত্য ব্যাপারটাকে স্বীকার করে না হয়তো 2-1 জন। কনস্টেবল নিয়ারির স্ত্রী তাদের একজন। শহরটা কেমন যেন অন্ধকূপের মতো হয়ে গেছে, যদিও বাইরের কেউ তা জানে না। ছোট্ট শহরের সবকিছুই কেমন যেন চাপা থাকে। মিন্ট আবার কথা বলল, সত্যি প্রকৃতি আজ যেন খ্যাপা ষাঁড়ের মতো সব ভেঙে তছনছ করে দেবে বলে মনে হচ্ছে। আর তক্ষুনি ঘরের লাইটটা নিভে গেল। ডোনাল্ড লি স্টার্মফুলার আঁতকে উঠে চিৎকার করে উঠল। তার হাতের কাপ থেকে ছলকে পড়ল কিছুটা কফি মেঝেতে। পরিষ্কার করো এক্ষুনি, ঠান্ডা নিষ্ঠুর গলায় মিন বলে উঠল। এক্ষুনি মেঝেটা পরিষ্কার করবে তুমি? হ্যাঁ, এক্ষুনি মুছছি। অন্ধকারে একটা তোয়ালে তাড়াতাড়ি খুঁজতে গিয়ে হাঁটুতে একটা টুলের গুঁতো খেল ডোনা। যন্ত্রণায় কোঁকিয়ে উঠল সে। আর ওর স্বামী অন্ধকারে সোফায় বসে আনন্দে খ্যাক খ্যাক করে হেসে উঠল, যেন তার স্ত্রীর ব্যথা পাওয়াটা বেশ মজার ব্যাপার তার কাছে। এই ভয়ঙ্কর মার্চ মাসের রাত্রে আজ উন্মত্ত প্রকৃতি গাছপালা ভেঙে উপড়ে লণ্ডভণ্ড করে দিচ্ছে যেন। টার্কার বিলের লাইট পোস্টের তারগুলো বরফের পর বরফ জমে ভারী হয়ে যাচ্ছে। তারগুলো ভারের চাপে ছিঁড়ে রাস্তার উপর আছড়ে পড়ল, ঠিক যেন এক সাদা সাপ লটকে আছে। হেলছে দুলছে বাতাসে, এবং মাঝে মধ্যে নীলচে আলো বিচ্ছুরিত হচ্ছে। পুরো টার্কার মিল শহর অন্ধকারে ডুবে গেছে। অবশেষে একসময় ধ্বংসলীলা শেষ করে ঝড়ের রাগ যেন কমল। আস্তে আস্তে তেজ কমে আসতে লাগল তার। মাঝরাতের আগেই তাপমাত্রা 23 ডিগ্রি থেকে 16 ডিগ্রিতে নেমে এলো। তখন নির্জন শহরটা যেন পরিত্যক্ত ভুতুড়ে শহর বলে মনে হচ্ছিল। এই শহরের সবচেয়ে বৃদ্ধ মানুষ মিস্টার হেসের ধানের ক্ষেত, সকলেই যেটাকে 40 একরের জমি বলে, আজ কেমন যেন হা করে গিলতে এসেছিল। বাড়িগুলো অন্ধকারে ঢাকা। ফার্নেসে তেল নেই, তাই বিদ্যুৎও নেই। রাতের পাহারাদারদের কোনো পাত্তা নেই। হঠাৎ আকাশের গা থেকে কালো মেঘ দুপাশে সরে গেল। সরে যাওয়া মেঘের আড়াল থেকে পূর্ণিমার চাঁদ দেখা দিল। বরফ ঢাকার শহরের প্রধান রাস্তাটা যেন মৃত মানুষের হাড়ের মতো চড়চড় করে উঠল। ঠিক সেই সময় কিছু একটা অমানসিক ক্রুদ্ধ গর্জন করতে শুরু করল, কিন্তু কেউ নিশ্চিত নয় কোথা থেকে আসছিল গর্জনের শব্দটা। একবার মনে হচ্ছিল চারদিক থেকে আসছে, আবার কান পেতে মনে হচ্ছিল কোনো দিক থেকেই নয়। আকাশে পূর্ণিমার চাঁদ উদাসীনভাবে গ্রামের বাড়িগুলোর গায়ে আছড়ে পড়ছিল। এদিক ওদিক না জানি কোন দিক থেকে মার্চ মাসের শীতল বাতাস ধারালো শিং দিয়ে যেন কেবল আঘাত করে চলছিল বুনো এবং খ্যাপা জন্তুর মতো। ডোনালি শুনতে পেয়েছিল গর্জনটা। তার খিটখিটে স্বামী তখন পাশে শুয়ে নাক ডাকছে। কনস্টেবল নিয়ারি তার লরেন্স স্ট্রিটের বাড়িতে শোয়ার ঘরের জানলার ধারে দাঁড়িয়ে সেই গর্জন শুনল। আর মোটা গ্রামের স্কুলের প্রিন্সিপাল অলি পার্কারও তার শোয়ার ঘর থেকে শুনতে পেল গর্জনটা। গর্জনটা অনেকে শুনেছিল, তাদের মধ্যে একটা ছেলেও শুনল তার হুইল চেয়ারে বসে, কিন্তু কেউ তাকে দেখতে পায়নি
এবং সেই অচেনা পথিকের নামটাও কেউ জানে না। তাকে দেখতে পেয়েছিল ইলেকট্রিক মিস্ত্রি পরদিন সকালে, যখন সে ভাঙা লাইন মেরামত করতে বেরিয়েছিল। লোকটার সর্বাঙ্গ তখনও বরফে ঢাকা ছিল, ঘাটটা মুচড়ে কে যেন পিঠের দিকে ঘুরিয়ে দিয়েছে। মৃত মুখটার দিকে তাকালেই মনে হয় যেন মৃত্যুর আগে ভয়ে আতঙ্কে সে মর্মান্তিক আর্তনাদ করে উঠেছিল। লোকটা তার নিজেরই শরীর থেকে বেরোনো রক্তের মধ্যে বসে আছে। ঠেলে বেরিয়ে আসা চোখ দুটো পেছন দিকে সোজা তাকিয়ে আছে অর্থহীনভাবে। হাত দুটো ওপর দিকে উঠে যেন শেষ প্রতিরোধের চেষ্টা করেছিল। আঙুলের ফাঁকে ফাঁকে বরফ জমে আছে তখনও, আর তার চারপাশে থাবার ছাপ বরফের গালিচার ওপর তখনও স্পষ্ট। সেগুলো সবই নেকড়ের থাবার চিহ্ন। এপ্রিল মাসের মাঝামাঝি দিকে তুষারকণা গলে প্রবল বৃষ্টি হয়ে ঝরে পড়তে লাগল, এবং তখনই এই টার্কার মিল শহরে অবাক কিছু ব্যাপার ঘটতে লাগল। চারিদিকে সবুজে সবুজে ভরে উঠতে লাগল। মেটিটেলিংহ্যাম গোচারণ ভূমি থেকে বরফ সরে গিয়ে সবুজ ঘাস দেখা দিল, আর সেই বিশাল 40 একরের বনভূমির বিশাল মাঠটা, সেটাতেও সবুজের ছোঁয়া লাগল। মরা শহরটা যেন জেগে উঠল। বসন্তকালের আগমন বার্তা ঘোষিত হল। শহরের উপর যদিও একটা অভিশপ্ত কালো ছায়া পড়েছে ঠিকই, তারপরেও শহরবাসীরা খানিকটা আমোদ ফুর্তিতে মেতে উঠল। বুড়ি হেকদাদি গরম মাংসের পিঠে তৈরি করে রান্নাঘরের জানলার ওপর ঠান্ডা করার জন্য রাখতে লাগল। রবিবার গির্জার রেভারেল্ড লেস্টার লো দি স্প্রিং অব দ্য লর্ডস লাভ থেকে উপদেশাবলী পড়ে শোনালেন সবাইকে। তারপর একদিন টার্কার মিলের সবচেয়ে বিখ্যাত মাতাল ক্রিস রাইটসন প্রচুর পান করে পূর্ণিমার চাঁদের আলোতে উৎফুল্ল মনে জড়ানো স্বরে গান গাইতে গাইতে রাস্তা দিয়ে যেতে লাগল। তাই দেখে শহরের একমাত্র বারের মালিক বিল রবার্টসন তার মেয়ে কর্মচারীর দিকে ফিরে বলল, যদি ওই নেকড়েটা আজ কাউকে খেতে চায় তো নির্ঘাত ক্রিসকেই খাবে। ও কথা বলো না, মেয়ে কর্মচারীটি শিউরে উঠে বলল। মেয়েটির নাম এলিজে ফুনিয়ে, বয়স 24, গির্জায় গান গায়, কারণ রেভারেল্ড লেস্টার লো তার প্রতি কিছুটা পক্ষপাতিত্ব দেখান। কিন্তু এলিজে এই শহর ছেড়ে যাবে গ্রীষ্মের সময়। এই নেকড়ের ঘটনা তাকে বেশ দমিয়ে দিয়েছে। ভাবল পোর্টসমাউথ শহরে গেলে অনেক বড় রেস্তোরাঁতে কাজ খুঁজে নিতে কোনো অসুবিধা হবে না। অবশ্য সেখানেও নেকড়ের দল থাকবেই, তবে তাদের পরনে থাকবে নাবিকদের পোশাক। এখন এই শহরে রাতে পূর্ণিমা যত এগিয়ে আসতে থাকে, অস্বস্তি বাড়তে থাকে সকলের। দিনগুলো যেন মন্দের ভালো। এখন আবার প্রতিদিন বিকেলের দিকে দলে দলে ঘুরে ওড়ায়। আকাশ একেবারে ছেয়ে যায়। তাই দেখে দিনটা কেটে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসতে লাগলো ধীরে ধীরে। একে একে সকলে সবকিছু গুটিয়ে চলে যেতে থাকে। কিন্তু 11 বছরের ব্র্যাডি কিনসেট তখনও ঘুরিতে মত্ত। সময়ের জ্ঞান থাকে না তার। সঙ্গে তার জন্মদিনে উপহার পাওয়া বাজ পাখি ঘুড়িটা আছে। অন্য সবাই যে একে একে চলে গেছে, তারও যে সন্ধ্যের খাবারের সময় পেরিয়ে গেছে, এ খেয়ালই নেই ব্র্যাডির। ঘুড়িটা কেমন তার গোত্তা খেয়ে খেয়ে নীলাকাশের বুক চিরে পড়ছে, উঠছে, তাতেই সে মগ্ন। সে যে একলা হয়ে গেছে তার সে হুঁশ নেই। অবশেষে দিনের আলো কমে সন্ধ্যের ছায়া নেমে আসতে চেতনা হল যে সে বেশ দেরি করে ফেলেছে। তখন মাঠের শেষ প্রান্ত থেকে চাঁদ উঁকি দিচ্ছে। দূরের বনটার গাছপালার মাথায় উঠে এসেছে। এবার গ্রীষ্মকালের প্রথম কমলা রঙের চাঁদ দেখা গেল। শীতের চাঁদের মতো সাদা ঘোলাটে নয়। কিন্তু ব্র্যাডির অত সব দেখার বা বোঝার সময় নেই। এখন তার একমাত্র ভাবনা বড্ড দেরি হয়ে গেছে। বাবা টের পেলে নির্ঘাত পেটাবে আজ। রাত নেমে আসছে। স্কুলে তার বন্ধুরা যখন বড় বড় চোখ করে নেকড়েটার ভয়ানক কাণ্ডকারখানার কথা বলতো যে একজন অচেনা পথিককে কিভাবে মেরেছে, তারও আগের মাসে স্টেলা ব্যান্ডলফকে মেরেছে, তারও আগের মাসে কিভাবে আর্নি ওয়েস্ট্রুমকে মেরেছে, তখন হেসে উড়িয়ে দিয়েছে। কিন্তু এখন এই নির্জন পার্কের মধ্যে একাকী তার হাসি পাচ্ছে না। এপ্রিলের সন্ধ্যায় আজ যখন ফার্নেসের আগুনের মতো চাঁদ জ্বলে উঠেছে, তখন মনে হচ্ছে গল্পগুলো সত্যি হলেও হতে পারে। সে তাড়াতাড়ি লাটায় গুটিয়ে নিতে লাগল। বাজ পাখি ঘুড়ির চোখ দুটো সন্ধ্যের গাঢ় ছায়ায় লাল চুনির মতো জ্বলছে যেন। ঠিক তখন বাতাসটা থেমে গেল, ফলে ঘুড়িটা গোত্তা খেয়ে বাসস্ট্যান্ডের পেছনের দিকে গিয়ে পড়ল। লাটায় সুতো গোটাতে গোটাতে সে এগিয়ে যেতে যেতে ও ভয়ে ভয়ে একবার ঘাড় ফিরিয়ে পেছন দিকে দেখছিল। সহসা তার হাতে সুতোয় উল্টো টান পড়ল। সে যেমন টানতে চেষ্টা করছে, তেমনি অন্যদিকেও কে টানছে। নদীতে একবার তার বড়শিতে মাছ আটকে ছিল। তখন যেমন টান পড়েছিল, এখন ঠিক তেমন টান।
ভুরু কুঁচকে সে ভাবতে লাগল ব্যাপারটা কি। সেবার তো বিশাল এক মাছ ধরেছিল। সুতো আলগা হয়ে গেল ফের, আর চারদিক কাঁপে একটা ঘোর গর্জন উঠল সন্ধ্যার আধার ছিন্ন ভিন্ন করে। সঙ্গে সঙ্গে ব্র্যাডি কিনসেডও চিৎকার করে উঠল। এবার তার বিশ্বাস হচ্ছে সব সত্যি। কিন্তু তখন বেশ দেরি হয়ে গেছে। গর্জন ক্রমশ রক্ত হিম করা নেকড়ের হুঙ্কারে পরিণত হয়েছে। নেকড়েটা তার দিকে তখনও ধেয়ে আসছে। ওটা দুপায়ে ভর দিয়ে দৌড়াচ্ছে। চাঁদের আলোয় সেটার গায়ে যেন কমলা রঙের ছোপ ধরেছে। নীলবর্ণ পৈশাচিক দুটো চোখ ধকধক জ্বলছে। আর একটা থাবাতে, থাবাই বটে, কিন্তু মানুষের মতো আঙুলের বড় বড় ধারালো নখের থাবাতে ব্র্যাডির বাজপাখি ঘুড়ির পায়ে বাঁধা সুতোটা জড়ানো। বাজপাখি ঘুড়িটা পাগলের মতো ডানা ঝাপটাচ্ছে, যেন পালাতে চায় সেই নরক থেকে। ব্র্যাডি সেদিকে একবার ফিরে দেখেই প্রাণপণে ছুটল, কিন্তু সহসা একটা রোমশ হাত তাকে ঘিরে ফেলল। ব্র্যাডি একটা তীব্র গন্ধ পেল, রক্ত আর দারুচিনির মতো গন্ধ। পরদিন তাকে যুদ্ধের স্মারকস্তম্ভের ওপর পাওয়া গেল, মাথাহীন এবং নাড়ি ভুড়ি বের করা, ছিন্ন ভিন্ন অবস্থায়। শক্ত হয়ে যাওয়া একটা হাতের আঙুলে তার পোষা বাজপাখি ঘুড়িটার পায়ে সুতো জড়ানো। পাখিটা থেকে থেকে পাখা ঝাপটাচ্ছে। বাজপাখি ঘুড়ি পাখা ঝাপটাচ্ছে, যেন আকাশে উড়ে যেতে চায়। অনুসন্ধানী দল এসে পড়ল তখন। ভয়ঙ্কর দৃশ্যটা থেকে কয়েকজন মুখ ফিরিয়ে নিয়ে অসুস্থ হয়ে পড়ল। বাজপাখি ঘুড়িটা ছটফট করছে, বাতাস বেশ জোরে বইছে। বাজপাখি ঘুড়িটা বোধহয় ভাবছে যে মুক্ত নীলাকাশে উড়ে বেড়াবার এখন তো সবচেয়ে ভালো সময়। মে, রোববারের আগের রাতে গ্রেস ব্যাপটিস্ট চার্চের রেভারেন্ট লেস্টার লো ভয়ঙ্কর এক স্বপ্ন দেখে জেগে উঠলেন। সারা দেহ কাঁপছে তার, ঘামে ভিজে গেছে সমস্ত শরীর। গির্জায় তার ঘরের সংকীর্ণ জানলা দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। রাস্তার উপর তিনি তার গির্জার প্রতিবিম্ব দেখতে পাচ্ছেন যেন। তার এই গির্জাঘরের জানলা দিয়ে জ্যোৎস্নার কয়েকটা ধারা এসে পড়েছে ঘরের মধ্যে, যেন রূপালী আলোর স্তম্ভ। তার মনের মধ্যে হঠাৎ সেই নেকড়ে মানব দেখার ইচ্ছা জাগল। শহরের লোকেরা যাকে নিয়ে ফিসফিসে কথা বলে। পরমুহূর্তে তিনি চোখ বুজে ফেললেন। এমন একটা অশুভ ভাবনা তার মনে জেগেছে বলে অনুতপ্ত হৃদয়ে তিনি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। স্বপ্নটা দেখেছিলেন তিনি আগামীকালের। গির্জায় জমায়েত হওয়া ভক্তদের উদ্দেশ্যে উপদেশ দিচ্ছিলেন। রোববার বিশেষত ভক্তদের খুবই ভিড় হয়। প্রতিটি সারির বেঞ্চে একেবারে ঠাসাঠাসি, এতটুকু জায়গা নেই। স্বপ্নের মধ্যেই তিনি যেন একেবারে জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছিলেন। বাস্তবে যদিও তিনি একঘেয়ে সুরে ঘ্যান ঘ্যান করে কি যে উপদেশ দেন তা ভক্তরা ঠিক বুঝতে পারত না, যে জন্য ইদানিং গির্জায় লোক আসা বেশ কমেই গেছে। ইতিমধ্যে বছর 10 পেরিয়ে গেছে অবশ্য। কিন্তু আজ এই সকালবেলায় তার জীব যেন একেবারে ক্ষুরধার হয়ে উঠেছে। তার মনে হচ্ছিল যেন তিনি জীবনের শ্রেষ্ঠতম বক্তৃতা দিচ্ছিলেন, এবং তার বক্তব্য বিষয় ছিল নৃশংস জন্তুটা আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। বারে বারে তিনি এই কথাটার উপরই জোর দিচ্ছিলেন। আরও অনুভবও করছিলেন যে যতই তিনি জন্তুটার কথা বলছেন, ততই তার কণ্ঠস্বর আরও উঁচুতে উঠে যাচ্ছে, যেন তিনি তখন আর উপদেশ দিচ্ছেন না, কবিতা আবৃত্তি করে শোনাচ্ছেন। তিনি ভক্তদের উদ্দেশ্যে বললেন, জন্তুটা সর্বত্রই আছে। সেই ভয়ঙ্কর শয়তানটা যে কোনো জায়গায় থাকতে পারে। স্কুলের ছেলেমেয়েদের নাচের আসরে হয়তো আপনার পাশে দাঁড়িয়ে মার্লবোরো সিগার কিংবা বিল লাইটার কিনছে দোকান থেকে। হতে পারে ব্রাইটনের ওষুধের দোকানের পাশে দাঁড়িয়ে কোনো পানীয় পান করছে, কিংবা গ্রেহাউন্ড কোম্পানির বাসটার জন্য অপেক্ষা করছে, যার 4 মিনিট 40 সেকেন্ড পর এখানে আসার কথা। কে জানে জন্তুটা আপনার পাশের সিটে বসে কনসার্ট দেখছে, অথবা চ্যাট এন্ড চিউ রেস্তোরাঁয় বসে আপনার চোখের সামনে খাচ্ছে। জন্তুটা, তিনি যেন ভক্তদের কানে কানে ফিসফিস করে বলছেন। উত্তেজনায় আবেগে গলার স্বর অল্প অল্প কাঁপছে তার। চোখ দুটো স্থির করে ভক্তদের দিকে তাকিয়ে আছেন তিনি। বলছেন, জন্তুটা যে কখন কোথায় থাকে, সতর্ক হয়ে জন্তুটার গতিবিধি লক্ষ্য করুন, কেননা সে হয়তো আপনাকে দেখে হেসে বলবে যে সে তো আপনারই প্রতিবেশীদের একজন। কিন্তু ভাইরা, লক্ষ্য করে দেখুন নিঃশ্বাস প্রশ্বাস এবং দাঁতগুলো কেমন ধারালো। আপনি ভালো করে দেখলেই বুঝবেন তার চোখ কেমন অস্বাভাবিকভাবে ঘুরে ঘুরে দেখছে আমাকে। জানবেন সেই আসল জন্তু। সে আজ এখানেই আছে, এই টার্কার মিল শহরে। সে। তার বক্তৃতা থেমে গেল হঠাৎ। গলার স্বরে সেই উদ্যমী শক্তির বেলুনটা যেন চুপসে গেল। এই মুহূর্তে তার চোখের সামনে গির্জার ভেতরেই এমন সুন্দর রৌদ্রালোকিত দিনে
ভয়ঙ্কর একটা ঘটনা ঘটতে শুরু করল। তার বক্তৃতা যারা শুনছিলেন তারা যেন বদলে যেতে শুরু করলেন হঠাৎ করে। তিনি যেন চোখের সামনে ভয়ঙ্কর বিভীষিকা দেখছেন। দেখছেন যে শ্রোতাদের প্রত্যেকেই অতি দ্রুত এক একটা নেকড়ে হয়ে যাচ্ছে। ৩০০ জন শ্রোতার প্রত্যেকেই। তিনি দেখলেন গির্জার সভাপতি ভিক্টর বোল, ধবধবে সাদা গায়ের রং, মোটাসোটা থলথলে চেহারার লোকটার গায়ের চামড়া ক্রমশ নেকড়েদের মতো খয়েরি রং হয়ে যাচ্ছে। খসখসে কালো লোমে তার শরীর ভরে যাচ্ছে। ভায়োলেট ম্যাকেঞ্জি পিয়ানো বাজায়, শিক্ষিকা, এখনও কুমারী। তার রোগাটে দুর্বল শরীরটা ক্রমশ ভরাট এবং পুষ্ট হয়ে উঠতে লাগল। তার সরু টিকালো নাকটা দেখতে দেখতে কেমন থ্যাবড়া মোটা হয়ে সারা মুখে ছড়িয়ে পড়ল। তারপর এমনিতেই যথেষ্ট মোটাসোটা বিজ্ঞানের শিক্ষক এডওয়ার্ড ফ্রিম্যান আরও মোটা হয়ে যেতে লাগল এবং তার ফলে তার পরনের দামি সুন্দর নীল রঙের কোট প্যান্ট পরপর করে ছিঁড়ে যেতে লাগল। ঠিক যেন অতি পুরনো সোফার গদির চামড়া কেটে তুলো ছোবড়া সব বেরিয়ে পড়ল। ভারী ভারী ঠোঁট দুটো মোটা হতে হতে ঠিক ফুটবল ব্লাডারের আকার নিল, আর তার ফাঁক দিয়ে বিরাট বড় সব মূলোর মতো ধপধপে সাদা দাঁতগুলো বেরিয়ে গেল। জন্তু! স্বপ্নের ভেতর রেভারেন্ট লো চেঁচিয়ে উঠতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে স্বর বেরোল না। তিনি আতঙ্কে পিছিয়ে যেতে গিয়ে বেদির ওপর থেকে হুড়মুড় করে নিচে গড়িয়ে পড়লেন। কোনো মতে উঠে দুই পাশে চেয়ারের সারির মাঝখান দিয়ে পালাতে গিয়ে দেখলেন গির্জার সহসভাপতি ক্যাল বোল্ডউইন একেবারে পথ জুড়ে দাঁড়িয়ে নেকড়ের মতোই রাগে গড়গড় করে দাঁত খিচিয়ে তেড়ে আসছে। ঠিক তখনই নেকড়ে বাঘিনীর মতো ভায়োলেট ম্যাকেঞ্জি তার একেবারে ঘাড়ের ওপর ঝাঁপ দিয়ে পড়ল। ফলে দুজনই জাপটাজাপটি করে আইলের মাঝখানে গড়াগড়ি খেতে লাগল। নেকড়ে রূপিণী ভায়োলেট তখন আছড়ে কামড়ে দিতে দিতে গর্জন করতে লাগল অনেকটা যেন উন্মাদ মানুষের মতোই। তারপর একে একে সকলেই তার ওপর ঝাঁপিয়ে পড়তে পড়তে চিৎকার করতে লাগল, ঠিক যেমন চিড়িয়াখানায় জন্তুদের খাবার দেবার সময় শোনা যায় তেমনি। এবারে রেভারেন্ট লোর গলার স্বর ফুটল। চেঁচিয়ে উঠলেন গলা ফাটিয়ে, জন্তু! সব জন্তুর দল! চারিদিকে, চারিদিকে! কিন্তু তার গলার স্বরও তখন আর মানুষের মতো শোনাল না। কতকটা যেন নেকড়ের গর্জনের মতোই হয়ে গেল গলার স্বর। তারপর এক সময় যখন তিনি নিজের দিকে তাকাবার সময় পেলেন, তখন বিস্ময় ভরা দৃষ্টিতে দেখলেন যে তার পরনের কোটের বাইরের দুই হাতের অংশ নেকড়ের থাবার মতো হয়ে গেছে। তিনি নিজেই যেন হয়ে গেলেন জলজ্জন্ত একটা নেকড়ে। এবং তারপরে তার ঘুম ভেঙে গেল। শুধুই স্বপ্ন, তিনি ভাবলেন। তারপর আবার শুয়ে পড়লেন। শুধুই স্বপ্ন ছিল, ঈশ্বরকে ধন্যবাদ। কিন্তু ভোরবেলা যখন তিনি গির্জার দরজা খুললেন, রোববারের ভোর, তখনও গত রাতের ভরা পূর্ণিমার চাঁদের আলো হয়তোবা ভোরের আলোর সঙ্গে মিশে আছে। সেই সময় তিনি যা দেখলেন তা মোটেও স্বপ্ন নয়। ক্লাইড কর্লিসের ছিন্ন ভিন্ন মৃতদেহ। অনেক বছর ধরে সে গির্জার দারোয়ানের কাজ করেছে। দেহটা তার বক্তৃতার মঞ্চের রেলিংয়ের ওপর থেকে নিচের দিকে মুখ করে ঝুলছে। লম্বা বাঁশের ঝাড়ুটাও তার দেহের পাশে তেরছা হয়ে পড়ে আছে। না, এটা কোনো স্বপ্ন নয়, এটা বাস্তব। রেভারেন্ট লো মনে মনে আফসোসের স্বরে বলে উঠলেন। পরক্ষণে মুখ হা হয়ে গেল। হেঁচকে উঠল একটা, এবং তারপরে শুরু করলেন প্রাণ ফাটা চিৎকার। বসন্তকাল সবে আরম্ভ হয়েছে, এবং এই বছর আবার সেই ভয়ানক জানোয়ারটি অভিশাপের মতো এসে হাজির হয়েছে। জুন, বছরের সবচেয়ে ছোট রাত্রি। সেদিন অ্যালফিনফলের টার্কারমিল শহরের একমাত্র রেস্তোরাঁ চ্যাট অ্যান্ড চিউয়ের মালিক বিক্রির সময় পার হয়ে যাওয়ার পর কাউন্টার টেবিলের ওপর ফরমাইকার আচ্ছাদনটাকে ঘষে ঘষে পরিষ্কার ঝকঝকে করে তুলছিল। তার হাতা গোটানো সাদা জামাটার আড়াল থেকে শক্তিশালী মাংসল পেশিগুলো যেন নাচছিল। দুটো হাতেই উল্কি করা। কোনো খদ্দের নেই রেস্তোরাঁয়। কাজ করতে করতে একটু থামল সে। রাস্তার দিকে তাকিয়ে দেখল একবার। হঠাৎ তার অনেকদিন আগের কথা মনে পড়ে গেল। সেদিনটাও ছিল এমনই উষ্ণ গ্রীষ্মের রাত। মেয়েটার নাম ছিল আর্লিন ম্যাককিউন। এখন সে আর্লিন বেসি, ব্যাঙ্গরের একজন সফল আইনজীবীকে বিয়ে করেছে। ঈশ্বর, কিভাবে সে চলে এলো তার গাড়ির পেছনের সিটে বসে, এবং সে রাতের কথা মনে পড়লে উদাস হয়ে যায়। দরজা খুলতেই একরাশ জ্যোৎস্না হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল। আজ পূর্ণিমা বলেই রেস্তোরাঁ সকাল সকাল ফাঁকা হয়ে গেছে। পূর্ণিমা রাতে নাকি ভয়ঙ্কর পশুটা অভিযানে বেরোয়। কিন্তু অ্যালফি তাতে একটুও ভীত নয়, কারণ সে জানে সে নিজেও বেশ শক্তিশালী। দেহের ওজন তার 220 পাউন্ড। প্রাক্তন সৈনিক নাবিক, দক্ষ লড়িয়ে সে।
সে ভোরবেলাকার খদ্দেরের জন্য কফির পানি গরম করতে বসিয়ে দিল। ডিমগুলো গুছিয়ে রাখল। রাতের খাবারটা প্যাক করে তাড়াতাড়ি বন্ধ করে নাইট শোতে একটা সিনেমা দেখে নেওয়া যাবে। 2 বোতল বিয়ার কিনে নিতে হবে। জুন মাসের পূর্ণিমার রাত। অতীতের স্মৃতি বর্তমান আনন্দ হয়ে ভরে উঠবে স্মৃতি রোমান্থন করে। দরজা যখন খুলছিল তখন সে কফি মেকারের দিকে তাকিয়েছিল। দরজা খোলার আওয়াজে মুখ ফিরে দেখল। আরে, কি খবর? জিজ্ঞেস করল। তার নিয়মিত কাস্টমারদের একজন, যদি ইদানিং বেলা 10টার পর খুব কম দেখা পাওয়া যায় তার। কাস্টমার মাথা নেড়ে হাসল। তারপর 2-4টে কথা আদান প্রদান দুজনের মধ্যে। কফি চলবে? অ্যালফি জিজ্ঞেস করল। কাউন্টার টেবিলের সামনে লাল গদিওয়ালা টুলটায় বসল কাস্টমার। প্লিজ। কফি মেকারের দিকে ঘুরে দাঁড়াতে দাঁড়াতে অ্যালফি ভাবল, সেকেন্ড শো আরম্ভ হতে এখনো খানিকটা দেরি আছে। আজ অবশ্য তার শরীরটা ভালো নেই, ক্লান্ত, অসুস্থ সম্ভবত। কিছুটা সময় এখনো আছে। হঠাৎ তার ভাবনার ভেতর বিস্ময়ের ধাক্কায় চমকে উঠল। হতভম্ব হয়ে গেল সে। মুখটা হা হয়ে গেল। কফি মেকারটা স্টেনলেস স্টিলের বড়সড় একটা সিলিন্ডার। ঝকঝকে আয়নার মতো একেবারে মেশিনটা। চ্যাট অ্যান্ড চিউয়ের সব কিছু ওতে দেখা যায়। মেশিনটার চকচকে আয়নার মতো গায়ে সে যা দেখতে পেল তা একেবারে অবিশ্বাস্য তো বটেই, কিন্তু ভয়ানকও বটে। তার কাস্টমার ভদ্রলোক, যার সঙ্গে রোজই দেখা হয়, যাকে সে ছাড়া এই টার্কার মিল শহরের প্রত্যেকটি লোক রোজ দেখতে পায়, সেই লোকটা এখন এই মুহূর্তে কেমন যেন বদলে যাচ্ছে। কাস্টমারের চেহারাটা হঠাৎ কেমন যেন পরিবর্তন হতে শুরু করেছে, যেন ভীষণ তাপে গলতে শুরু করেছে তার মুখ। থকথকে ভারী হয়ে ছড়িয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। ভদ্রলোকের পরনের শার্টটা যেন তার শরীরের বাড়তি চাপে টান টান হয়ে ফাটতে আরম্ভ করেছে। ফাটছে, ফেটে যাচ্ছে। হঠাৎ পটাপট শব্দে সেলাইগুলো ছিঁড়তে আরম্ভ করল। অ্যালফি নফল যেন চোখের সামনে একটা সিনেমা দেখছে। তার ছোট্ট ভাতিজা দি ইনক্রেডিবল হাল্ক দেখতে পছন্দ করে, ঠিক তাই যেন দেখছে বাস্তবে। কাস্টমারের শান্তশিষ্ট হাসি খুশি মুখটা কেমন যেন হঠাৎ জান্তব হয়ে উঠেছে। তার নিষ্পাপ কটা চোখ দুটো জ্বলে উঠছে। চোখ দুটোর রং পাল্টে গিয়ে সোনালি সবুজে কেমন ভয়ঙ্কর হয়ে উঠছে। ভদ্রলোক হঠাৎ চিৎকার করে উঠল, কিন্তু তার চিৎকারের শব্দটা যেন দড়ি ছেঁড়া লিফটের মতো সাঁই সাঁই আওয়াজ করে নিচের দিকে পড়তে লাগল। তারপরই পাল্টে গিয়ে হয়ে গেল ভয়ানক রক্ত পানি করা ক্রুদ্ধ গর্জন। ওই জীবটা, ওই জন্তুটা নেকড়ে মানুষ বা যাই হোক, টেবিলের ওপর একটা থাবা দিয়ে আঘাত করল। লবণ আর মশলাদানি দুটো দুদিকে ছিটকে পড়ল। তারপর কফি মেশিনটার কাছে গিয়ে দাঁড়াল। কাঁচের সিলিন্ডারের দিকে তাকালো। মেশিনটা চলছে, কফি তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে গাঢ় রঙের কফি নাচছে, চিনি গলছে। জন্তুটা কফি মেশিনটা তুলে ধরে ছুঁড়ে দিল দেয়ালের দিকে। মেঝেতে আছড়ে পড়ল এবং গরম কফি ছড়িয়ে পড়ল চতুর্দিকে। ওর পায়ের ওপর কিছুটা ছলকে পড়ল গরম কফি। চিৎকার করে উঠল যন্ত্রণা এবং ভয়ে। হ্যাঁ, এবার সত্যি সত্যি ভয় পেয়েছে ও। তার নেভিতে নৌসেনা হিসেবে ট্রেনিং, 220 পাউন্ড ওজন, রীতিমতো মাসলম্যান চেহারাটার কথা এই মুহূর্তে তার মনে নেই। ভাতিজার রের কথা সে ভুলে গেছে। আর্লিন ম্যাককিউনকে নিয়ে সিনেমা দেখার কথা সে ভুলে গেছে। এখন তার সামনে এই বিশাল নেকড়েটাই শুধু আছে, যেন সিনেমার পর্দায় দেখা একটা ভয়ঙ্কর নেকড়ে মানুষ একেবারে সশরীরে পর্দা থেকে বেরিয়ে এসেছে। অনায়াসে এক ক্লাফে জন্তুটা কাউন্টারের ওপর বসে পড়ল। তার পরনের শার্ট এবং প্যান্ট এখন ছ্যালছ্যালে হয়ে শরীরে এঁটে আছে ব্যাস। পকেটগুলো থেকে তখনও চাবি আর খুচরো পয়সার ঝনঝনানি শোনা যাচ্ছে। অ্যালফিকে লক্ষ্য করে লাফ দিল জন্তুটা। অ্যালফি একপাশে সরে যেতে চাইল, কিন্তু কফি তৈরির মেশিনটাতে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেল লাল রঙের লিনোনিয়াম দেয়া মেঝেতে। প্রচণ্ড জোরে গর্জন তুলল জন্তুটা একবার। নাক মুখ দিয়ে গরম হলকার মতো নিঃশ্বাস বেরিয়ে আসছে। ততক্ষণে অ্যালফির দেহটাকে ছিন্ন ভিন্ন করে ফেলল। গলা থেকে তলপেট পর্যন্ত নির্মম নখের আঘাতে জন্তুটা অ্যালফিকে একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলল। রক্তের ধারা পিচকারির মতো বেরিয়ে এসে কাউন্টার, দরজা, গ্রিল আর মেঝেতে ছড়িয়ে পড়ল। অ্যালফি পা দুটো দাবড়াল একবার। পিঠের বিরাট গর্ত থেকে তখন তার শরীরের সব রক্ত হু হু করে বেরিয়ে যাচ্ছে। একবার গলা ফাটিয়ে চিৎকার করতে চাইল অ্যালফি। তখন ধবধবে সাদা চাঁদের আলো, উষ্ণ বসন্ত ঋতুর মধুর চাঁদের আলো জানলার ভেতর দিয়ে ঢুকে অ্যালফির চোখ ধাঁধিয়ে দিচ্ছে। জন্তুটা আবার অ্যালফির ওপর ঝাঁপিয়ে পড়ল। জ্যোৎস্না শেষবারের মতো দেখে নিল অ্যালফি। 4 জুলাই তারিখটা বাতিল করে দিল তারা।
মার্টি কোসলা তার ঘনিষ্ঠদের কথাটি জানাবার পর তেমন একটা আগ্রহ কেউ দেখায়নি। হয়তো তারা মার্টির গভীর যন্ত্রণাটা বুঝতে পারেনি। বোকামি করো না, বেশ দৃঢ়ভাবে মার্টির মা ওকে ধমকালো। প্রায় এইভাবে ধমকেই কথা বলে ওর মা। কোনো এক মা হয়তো নরম হয়। মা নিজেকে বলেন মনে মনে, ছেলেটাকে নষ্ট করতে পারেন না, কারণ ছেলেটি প্রতিবন্ধী এবং সারা জীবন তাকে হুইল চেয়ারে কাটাতে হবে। পরের বছর পর্যন্ত অপেক্ষা করো, মার্টির বাবা তাকে বলে। আদর করে করে পিঠ চাপড়ে দিল। সামনের বছর আর একটু ভালো হয়ে উঠবে, দেখো, তখন ঠিক আছে, হে হে। হারমান কোসলো টার্কার মিল শহরের গ্রামার স্কুলের ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক। সবসময় মার্টির সঙ্গে ওইভাবে কথা বলে। প্রতিবার হে হে বলবেই। আসলে ছেলে মার্টির কথা ওই ভাবলেই বাবা কেমন নার্ভাস হয়ে যায়। স্কুলে তার ছাত্ররা লাফঝাপ করে, বেসবল খেলে, সাঁতার কাটে, দৌড়াদৌড়ি হুটোপুটি লেগে আছে তাদের মধ্যে। তাই নিজের ছেলে মার্টির কথা মনে পড়লেই নার্ভাস হয়ে পড়ে সে। আর তখনই নানাভাবে মার্টিকে খুশি করার চেষ্টা করে। কখনো ডাকে হে হে অথবা ডুডুলি সোনা, কখনো বা ডাকে দুষ্টু মিষ্টি বিট্টি বাড়ি। হা হা, তাহলে তুই যা চাইছিলি তা শেষ পর্যন্ত পেলি না? বড় বোন হেসে বলল। মার্টির বয়স 10 আর ওর বোন কেটির বয়স 13। প্রতি বছরের মতো মার্টি এবার আশা করেছিল যে ওকে রাতে বাজি পোড়াতে দেবে বাবা মা, কিন্তু এবছর আর হল না। মার্টিকে সবাই একটু ভালোবাসে, তার কারণ মার্টি হাঁটতে পারে না। তার বোন উল্টো খুশি হল যে প্রস্তাবটা শেষ পর্যন্ত বাতিল হয়ে গেছে। এমনকি দাদা কোসলো, যিনি নাতিকে খুবই ভালোবাসেন, তিনিও মাথা নেড়ে সায় দিলেন। কেন বাজি পোড়ানো বন্ধ করা হয়েছে তা তো তুমি জানো, তিনি বললেন। মার্টি যখন ব্যাটারি চালিত হুইল চেয়ারটা চালিয়ে বারান্দায় বসা দাদার কাছে এলে, দাদা তখন শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে দূরের মাঠটা পেরিয়ে যে জঙ্গলটা আছে সেদিকে তাকিয়েছিলেন। ঘটনাটা ঘটে 2 দিন আগে, জুলাই। মার্টি ভালো করেই জানে সব, সেই নৃশংস হত্যাকারীর জন্য। বিভিন্ন কাগজে এখন তার নাম দেয়া হয়েছে পূর্ণিমা রাতের নৃশংস হত্যাকারী। কিন্তু মার্টি স্কুলের ছেলেদের মধ্যে ফিসফিস আলোচনাও শুনেছে গ্রীষ্মের ছুটির বন্ধের আগে। ওরা সবাই বলেছিল পূর্ণিমা রাতের হত্যাকারী আসলে কোনো মানুষ নয়, ভৌতিক কোনো জন্তুটন্তু হবে, নিকড়ে মানব হয়তো, আধা নিকড়ে আধা মানুষ। মার্টি তা বিশ্বাস করেনি। নিকড়ে মানব শুধুমাত্র ভৌতিক সিনেমায় থাকে, কিন্তু সে একথা বিশ্বাস করে পূর্ণিমা রাতে কোনো অপদেবতা তার ওপর ভর করে এবং সে তখন মানুষ খুন করে। তার জন্য বাজি পোড়ানোটা বাতিল করে দেওয়ার কোনো মানে হয় না। জানুয়ারি মাসে হুইল চেয়ারে বসে শীতকাল হলে কনকনে ঠান্ডা বাতাসের সঙ্গে কেমন করে তুলোর মতো বরফ পড়তে থাকে চারদিকে, ঘোলাটে করে দিচ্ছে দৃষ্টি। অথবা তার বয়সী ছেলেরা কেমন হৈ হৈ করে সেই জমা বরফের ওপর দিয়ে স্লেজ গাড়ি নিয়ে খেলছে, তা দেখা ছাড়া তার কোনো কাজ নেই। মাঝে মধ্যে দরজার পাল্লা ধরে একটু উঠে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখে এইসব। কিন্তু বাজি পোড়ানোটা একেবারে আলাদা মজা, ভাবতেই ভালো লাগে। কিন্তু এখন বাজি পোড়ানোটা বাতিল করা হলো। কিন্তু মার্টিন ভাবছিল 4 জুলাই তার একান্ত নিজের 4 জুলাই। তারা সকলে মাঠে মেরে দিল। এখন একমাত্র ভরসা এল চাচা। এল চাচা অন্যান্য বারের মতো এই বছরে তাদের বাড়িতে হাজির হয়েছে। পরিবারের সকলের সঙ্গে খাওয়া দাওয়া ফুর্তি হবে। চাচা সব বোঝেন। বারান্দায় দাঁড়িয়ে তিনি সব শুনলেন খাওয়া দাওয়ার পর। বাড়ির সবাই তখন পাশের সুইমিং পুলে গোসল করছে। সুইমিং পুলটা নতুন তৈরি হয়েছে বাড়ির অন্য পাশে। মার্টি তার কথা শেষ করে এল চাচার দিকে তাকিয়ে রইল উদ্বিগ্ন চোখে। তুমি বুঝতে পারছো চাচা আমি কি বলছি? তুমি কি এনেছ? কেট যেমন বলেছে পুঙ্গুদের কিছু করতে হয় না কিংবা বাজি পোড়ানো নিষেধ, দাদা যেমন ভেবেছেন, এটা ঠিক নয়। যখন তুমি অনেক দিন ধরে কিছু করার কথা ভাববে, এটা ভিক্টর বোতল বা কাউন্সিলরের কেউ নয় যে এসে তা কেড়ে নেবে। যখন তুমি কিছু একটা চাইবে, তুমি কি ওটা এনেছ? মার্টির প্রশ্নের উত্তর দিতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করল এল চাচা কষ্টের সাথে। বাড়ির সবাই তখন পাশের সুইমিং পুলে হইচই করছে। বাবার গলা পাওয়া যাচ্ছে। কেট, তোমাকে বেশ দেখাচ্ছে। হে হে, দেখতে সত্যি সুন্দর দেখাচ্ছে। তারপর এল চাচা বলল শান্ত গলায়, অবশ্যই এনেছি। আমি তোমার জন্য একটা জিনিস এনেছি, হয়তো তুমি তোমার নিজের 4 জুলাই পালন করতে পারবে। আমার নিজের 4 জুলাই? কি বলছো তুমি? আমার গাড়িতে এসো মার্টি, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। তোমাকে চমকে দেব ওটা দেখিয়ে।
তারপর এল চাচা কংক্রিটের পথ ধরে এগিয়ে গেল বাড়ির পাশ ঘুরে মার্টি কিছু জিজ্ঞেস করার আগে। ওর নিজের হুইলচেয়ার নিয়ে ড্রাইভওয়ের দিকে এগিয়ে গেল। সুইমিং পুলের হইচই থেকে দূরে চলে গেল। ওর বাবার মোটা গলা শোনার থেকে দূরে সরে গেল। হুইলচেয়ারের আওয়াজ খুব আস্তে হয়। মার্টি নিজে শুনতে পায় ওই আওয়াজ সব সময় এবং সারা জীবন শুনতে হবে। এল চাচার গাড়ি মার্সিডিজ। মার্টি জানে ওর বাবা মা ওই গাড়ি কোনো সময় কিনবে না। $800,000 একটা মৃত্যুফাঁদ। মার্টির মা একদিন বলেছিল রাগের সাথে। কিন্তু মার্টি গাড়ি ভালোবাসে। একবার এল চাচা ওকে গাড়ি চড়িয়েছিল। টার্কার মিলের আঁকাবাঁকা পথ ধরে ছুটিয়ে দিল মার্সিডিজ। চাচা বেশ জোরে গাড়ি চালায়, 70 কিলোমিটার অথবা 80 কিলোমিটার পর্যন্ত উঠেছিল স্পিড। এল চাচা তাকে বলেনি গাড়ির স্পিড কত ছিল। চাচা পরে বলেছিল, না জানলে তুমি ভয় পাবে না। কিন্তু মার্টি মোটেও ভয় পায়নি। হাসতে হাসতে ওর পেটে ব্যথা ধরে গিয়েছিল ভয় পাওয়ার চেয়ে। গ্লোব কম্পার্টমেন্ট থেকে এল চাচা কিছু একটা বের করে আনলেন। মার্টি ততক্ষণে হুইলচেয়ারে করে গাড়ির কাছে পৌঁছে গেছে। চাচা সেলোফেন কাগজে মোড়া বেশ বড় একটা প্যাকেট হুইলচেয়ারে বসা মার্টির কোলের উপর ছুড়ে দিল। এই নাও তোমার জিনিস। এল চাচা বলল, 4 জুলাই জিন্দাবাদ। প্রথমে মার্টির চোখে পড়ল চাইনিজ মার্কিং প্যাকেটের লেবেল। তারপর ভেতরে তাকালো। ওর বুকের ভেতরটা আনন্দে নিচে উঠল। সেলোফেন কাগজে মোড়া প্যাকেটটা আতশবাজিতে ভর্তি। এই যে পিরামিডের মতো দেখছো, ওটা বাজি, এল চাচা বলল। মার্টি একদম হতভম্ব হয়ে পড়েছে আনন্দে। ঠোঁট নড়ছে ওর, কিন্তু কথা বেরোচ্ছে না। মুখটায় আগুন লাগাও, দেখবে নানা রঙের ঝাড়বাতির মতো জ্বলবে। চারদিকে আলোয় আলো করে দেবে। আর ওই লম্বা কাঠির মাথায় যে টিউবের মতো বাঁধা রয়েছে, ওগুলো হাউই রকেট। একটা খালি কোকের বোতলে লাঠিটা রেখে সল্তের আগুন দিলে রকেটের মতো হুস করে আকাশে উঠে দুম করে ফাটবে। ছোটগুলো ঝর্ণাবাতি, 2টো রোমান ক্যান্ডেল আছে এবং অবশ্যই 1 গাদা ক্র্যাকার বোমা আছে, কিন্তু ওগুলো তুমি আগামীকাল ব্যবহার করবে। এল চাচা একবার চোখ তুলে তাকালো সুইমিং পুলের দিকে, যেখান থেকে হইচইয়ের আওয়াজ আসছে। ধন্যবাদ, মার্টি কোনো মতে বলল খুশিতে আনন্দে। ধন্যবাদ এল চাচা। এগুলো কোথা থেকে পেয়েছ মা যেন জানতে না পারে, বুঝেছ? এল চাচা বলল। ঠিক আছে মার্টি, ঠিক আছে ঠিক আছে। মার্টি মাথা ঝাঁকালো। কিন্তু চাচা, তুমি ঠিক বলছো তো ওরা না জানুক? আমি আরও আনতে পারতাম, এল চাচা বলল। আমি একজনকে চিনি, ব্রাইটনে থাকে। সে অন্ধকার না হওয়া পর্যন্ত এ ব্যবসা করে। মার্টির মাথায় একটা হাত রাখল চাচা। 4 তারিখে তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। যখন সকলে ঘুমিয়ে পড়বে তখন তুমি এগুলো জ্বালাবে। কখনো যেন ক্র্যাকার বোমাগুলো ফাটিয়ে বসো না আগেই। শব্দের জন্য সবার ঘুম ভেঙে গেলে মাটি হয়ে যাবে। ঈশ্বরের দোহাই, বাজি ধরানোর সময় সাবধান, হাত পুড়িয়ে ফেলো না, তাহলে তোমার মা আমার সাথে কথা বলবে না আর। তারপর এল চাচা গাড়িতে চেপে বসল। ইঞ্জিন স্টার্ট দিয়ে চলে গেল হাত নাড়তে নাড়তে। মার্টি সেখানেই বসে রইল কিছুক্ষণ। ভাবছিল আর এল চাচার চলে যাওয়া দেখছিল। আনন্দে চোখে পানি এসে গেল তার। বাজির প্যাকেটটা শার্টের তলায় লুকিয়ে রেখে সে বাড়ির দিকে রওনা দিল। উঠে এলো তার ঘরে। সবাই ঘুমিয়ে পড়ার পর সে বাজি পোড়াবে, এটাই তার মনে রেখাপাত করছে। 4 তারিখ রাতে সে আগে শুয়ে পড়ল। ওর মা ওর ঘরে এসে কপালে আদর দিল। তাকালো না মাটির কাঠির মতো 2টো পায়ের দিকে, যা চাদরে ঢাকা। তোমার শরীর ভালো তো মাটি? হ্যাঁ মা। একটু থামল মা, যেন আরো কিছু বলতে চাইছে, এবং তারপর মাথায় হাত বুলিয়ে চলে গেল। ওর বোন কেট এরপর ঘরে এলো। মাটিকে সে আদর দিল না। মাটির ঘাড়ের কাছে মুখ নামিয়ে আনল কেট। কেটের মাথার চুলের ক্লোরিনের গন্ধ পাচ্ছে মাটি। ফিসফিস করে বলল কেট, দেখলে তো, তুমি চাইলেই সব কিছু পাও না, কারণ তুমি হাঁটতে পারো না। আমি কি পেয়েছি তা দেখলে তুমি ভিমড়ি খেয়ে যাবে, শান্ত গলায় বলল মাটি। কেট ওর দিকে সন্দেহের চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। মাটির বাবা সবার শেষে এলো ওকে দেখতে। মোটা গলায় কথা বলল বাবা, সবকিছু ঠিক আছে তো তোমার? বেশ তাড়াতাড়ি শুয়ে পড়লে আজ। ক্লান্ত লাগছে তাই বাবা? ঠিক আছে। ওর একটা পায়ে চাপড় মেরে বলল বাবা। তারপর উঠে দাঁড়ালো। আতশবাজি না দেওয়ার জন্য দুঃখিত, কিন্তু পরের বছর তুমি পাবে। হে হে, রুটি পাটুটি। ছোট্ট করে হাসল মাটি, গোপন হাসি যেন। তারপর থেকে সে অপেক্ষা করতে লাগলো কখন সবাই ঘুমোতে যাবে। বেশ সময় নিচ্ছে আজ ওরা। টিভি চলছে তো চলছেই। কেট খিলখিল করে হাসছে। দাদার ঘরের বাথরুমের দরজা বন্ধের এবং ফ্ল্যাশের শব্দ পেল। মা ফোনে কারো সঙ্গে কথা বলছে।
4 জুলাইকে উইশ করল কেউ। মা তার উত্তর দিল। বাজি পোড়ানো বন্ধ করাটা একেবারে দুঃখজনক ব্যাপার। কিন্তু ওর মা জানে কেন বন্ধ করা হয়েছে। মাটি হতাশ হয়েছে। ফোনে কথা বলা শেষ করার সময় মা হাসল। মাটির মা সাধারণত খুব কম হাসে। প্রত্যেকটা সময় এখন মূল্যবান। 7:30 থেকে হল 8:30, তারপর 9টা। ওর হাতটা বালিশের তলায় চলে গেল নিশ্চিত হওয়ার জন্য সেলোফেন প্যাকেটটা আছে কিনা। 9:30টার কাছাকাছি যখন পূর্ণিমার চাঁদের আলো জানলা দিয়ে মাটির ঘরের মধ্যে এসে পড়েছে, তখন বাড়িটা আস্তে আস্তে ঝিমিয়ে পড়তে শুরু করল। টিভি ক্লিক শব্দে বন্ধ হল। কেট ঘুমাতে গেল। ওর বাবা মা পার্লারে বসে কথা বলছে ফিসফিস করে। এবং হয়তো ঘুমিয়ে পড়েছিল মাটি। হঠাৎ সচেতন হয়ে উঠে লেপের নিচে বুকের কাছে আঁকড়ে ধরল ও বাজির প্যাকেটটা। চারদিক শুনশান, নীরব, নিঃশব্দ। আকাশের গায়ে চাঁদ আরো ঝকমক করছে। বাজির প্যাকেট এবং ম্যাচ নিয়ে উঠে বসল বিছানায়। পাজামার ভেতর শার্টটা গুঁজে নিল। ম্যাচ এবং প্যাকেটটা শার্টের ভেতর ঢুকিয়ে নিল। এবার বিছানা থেকে নামার জন্য তৈরি হল। নামাটা তার একার পক্ষে বেশ কষ্টকর। রীতিমতো কসরত করতে হয়। কিন্তু ব্যথা লাগার সম্ভাবনা নেই। 2 পায়ের কোনোটিতে ওর বোধ নেই। খাটের মাথাটা চেপে ধরল 2 হাতে। বসার মতো পজিশনে নিল তার শরীরটাকে। তারপর একটা একটা করে পা বিছানা থেকে নামাতে লাগল। এক হাতে খাটের রেলিং ধরে আছে, অন্য হাতে সে যাবতীয় কাজ করছে। খাটের রেলিং ধরে ঘরে সর্বত্র যাওয়া যায়। একবার সে 2 হাতে 2 পা ধরে ডিগবাজি দিতে গিয়ে মাথা মেঝেতে ঠুকে গিয়েছিল। আওয়াজ শুনে প্রত্যেকে ছুটে এলো। বোকার হদ্দ! কেট ফিসফিস করে ওর কানে কানে বলল রাগত গলায়, চেয়ারে বসে দিতে দিতে। একটু কাঁপুনি ধরেছিল ওর মনে, তবে হাসিটা চেপে রেখেছিল। নিজেকে মেরে ফেলতে চাও, হ্যাঁ? এবং তারপরে কেউ ছুটে বেরিয়ে যায় ঘর ছেড়ে কাঁদতে কাঁদতে। খাটের পাশে বসে শার্টটা ধরে দেখল ঘামে ভেজেনি। তারপর সে খাটের রেলিং ধরে প্রায় ঝুলতে ঝুলতে হুইল চেয়ারের দিকে এগুতে লাগল। ওর অনুভূতিহীন অসার পা দুটো শরীরের পেছনের দিকে ছেঁচড়ে ছেঁচড়ে এগিয়ে আসতে লাগল। পূর্ণিমার চাঁদের আলোয় তার ছায়া একটা ভৌতিক পরিবেশ তৈরি করছে। হুইলচেয়ারটি ব্রেক দেওয়া অবস্থায় ছিল, তাই সহজেই চেপে ধরতে পারল তাতে। এক মুহূর্ত নীরব কাটল। দম বন্ধ করে ঘরের আওয়াজ শোনার চেষ্টা করল। না, চারিদিক নীরব, নিস্তব্ধ। রাতের বেলা বোমাগুলো ফাটিও না, এল চাচা বলেছিল। ও নীরবে তা শুনেছিল। মাটি জানে কথাটা ঠিক। 4 জুলাই সে নিজের মতো করে পালন করবে, তবে কেউ জানবে না। আগামীকাল সকালে যখন দেখবে চারিদিকে বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পোড়া বাজি, তাতে তার কিছু আসে যায় না। এল চাচা বলেছিল রঙিন ফুলঝুরিগুলো একটি ড্রাগনের নিঃশ্বাস। কিন্তু মাটি জানে ড্রাগন কোনোভাবেই নিঃশব্দে নিঃশ্বাস ফেলে না। হুইলচেয়ারের ব্রেক ছেড়ে দিয়ে পাওয়ার সুইচ অন করে দিল। ছোট পিটবর্নের আলো জানান দিচ্ছে ব্যাটারি চার্জ করা আছে। অন্ধকারের ভেতর এগিয়ে গেল। মাটির ডান দিকে ঘোরার সুইচে চাপ দিল। চেয়ার ডান দিকে ঘুরল। যখন বারান্দায় বেরোনোর দরজার সামনে এলো, সে চাপ দিল ফরওয়ার্ড সুইচে। গুনগুন আওয়াজ তুলে চেয়ারে এগিয়ে চলল। হুকরো খুলে দরজা মেলে ধরল মাটি। ফরওয়ার্ড সুইচে আবার চাপ দিল। বেরিয়ে এলো ঘর ছেড়ে বাইরে। আতশবাজির প্যাকেট ছিঁড়ে খুলল মাটি। একটু থামল। অন্ধকার রাত। ঝিঝি ডাকছে 2-3টে। হালকা বাতাসে গাছের পাতা নড়ছে মাঝে মধ্যে। অপার্থিব উজ্জ্বল চাঁদের আলো যেন ছড়িয়ে পড়েছে চারদিকে। তর্স হল না আর মাটির। প্যাকেট থেকে একটা সাপ বাজি বের করে দেশলাই জ্বালিয়ে সলতে আগুন ধরিয়ে দিল। দেখল নীল সবুজ আলো জ্বলে উঠল এবং সাপটা জাদুর মতো বড় হতে লাগল ক্রমশ। সাপের লেজ দিয়ে আলো ঝরছে ক্রমাগত। 4 জুলাই, সে ভাবল। চোখ দুটো আনন্দে উদ্ভাসিত হল। 4 জুলাই, 4 জুলাই, আমার একান্ত 4 জুলাই জিন্দাবাদ। সাপবাজিটা পুড়ে একসময় শেষ হয়ে গেল। মাটি তারপর ধরালো চরকি বাজি একটা। দেখল হলুদ রঙের আলো ঝরছে, ঠিক ওর বাবার গল্ফ খেলার শার্টের রং যেন। ওটা শেষ হওয়ার আগে আরেকটি ধরালো। এবার হালকা লাল আলো বেরোচ্ছে, যেন সুইমিং পুলের পাশে লাল গোলাপ ফুটেছে। রাত্রের বাতাস বারুদের গন্ধ আর ধোঁয়াতে ভরে গেল। এবার সে বের করল ক্র্যাকারের বাক্স। কিন্তু পরক্ষণেই মনে হল ওটার আওয়াজে পাড়াপড়শি সকলেই জেগে উঠবে। মেশিনগানের মতো আওয়াজ হবে ও থেকে। হয়তো আগামী ক্রিসমাস পর্যন্ত 10 বছর বয়সী মার্টিন কসলোকে কুকুরের ঘরে কাটাতে হবে। ব্যাগের ভেতর ঢুকিয়ে দিল ক্র্যাকারের বাক্সটা। বের করে আনল সবচেয়ে বড় বাজিটা, বিশ্বে 1 নম্বরের বাজি। ওর হাতের মতো লম্বা, 2 ইঞ্চি মোটা বিশাল রং মশাল।
ওটার সলতে আগুন দিল ভয় এবং আনন্দ মিশ্রিত অনুভূতি নিয়ে। লাল আলোর ফুলকি ফুটে উঠল অন্ধকার রাতে। তখনই হঠাৎ মার্টির দৃষ্টি গিয়ে পড়ল বারান্দার নিচে যে ঝোপ আছে সেই দিকে। কে যেন কাশছে, বা জোরে নাক আছড়ে, কিংবা জোরে জোরে গলা খাকারি দিচ্ছে। জন্তুটির আগমন ঘটেছে। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসেছে সেই ভয়ঙ্কর জন্তুটা। নাক তুলে বাতাস থেকে গন্ধ শুকল ওটা, এবং তারপর মাটি যেখানে বসে আছে সেখানে এগিয়ে আসতে লাগল। মাটি একদিকের উঁচু জায়গাতে হুইল চেয়ারে বসে আছে। মাটি দেখল শরীরটা তার চেয়ারের পিঠের সঙ্গে সিটিয়ে গেছে। জন্তুটা ঈষৎ কুঁজো শরীরটা টেনে টেনে এগিয়ে আসছে পেছনের দুই পায়ে ভর দিয়ে। মানুষের মতোই হাঁটে। বাজির লাল আলোতে জন্তুটির সবুজ রঙের চোখ দুটো আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। আস্তে আস্তে এগুচ্ছে জন্তুটা। ওটার ভোঁতা নাকের বিশাল ফুটো দুটো একবার বন্ধ হচ্ছে, আবার খুলছে। শিকারের গন্ধ পেয়েছে। শিকার যে দুর্বল তাও বুঝতে পেরেছে। জন্তুটার গায়ের গন্ধ পাচ্ছে মাটি। ওটার শরীরের লোম, ঘাম সবই দেখতে পাচ্ছে। গো গো করে উঠল জন্তুটা। লিভারের মতো রং জন্তুটার উপরের মোটা ঠোঁটটা। ঠোঁটের পাশ দিয়ে সদাঁত বেরিয়ে এসেছে, দাঁতগুলো লালচে। মাটির খুব কাছাকাছি এসে পড়েছে জন্তুটা। বড় বড় নখযুক্ত থাবা দুটো তুলে ধরেছে। মাটির গলা লক্ষ্য করে এগিয়ে আসছে থাবা দুটো। তখন ওর মনে পড়ল ক্র্যাকারের কথা। ভাবনা চিন্তা করার সময় নেই আর। ম্যাচ জ্বালিয়ে সলতেতে আগুন ধরিয়ে দিল দ্রুত। হঠাৎ আগুনের তাপে মাটির হাতের পেছন দিককার বোমাগুলো পুড়ে গেল। নেকড়ে মানব হঠাৎ টলমল করে উঠল। কয়েক পা পিছিয়ে গেল জন্তুটা। ঠিক মানুষের মতো চমকে উঠল জন্তুটা। আর সেই সুযোগে জ্বলন্ত ক্র্যাকার ছুড়ে দিল মাটি জন্তুটার মুখ লক্ষ্য করে। ক্র্যাকারগুলো প্রচণ্ড শব্দে ফাটতে শুরু করল। ক্রমাগত আলোর ঝলকানি আর প্রচণ্ড শব্দ। জন্তুটা রাগে আর যন্ত্রণায় চিৎকার করতে লাগল। পিছু হটে যেতে লাগল। মুঠো করে ধরতে চাইল জ্বলন্ত ক্র্যাকারগুলোকে। জ্বলন্ত বারুদে পুড়ে যেতে লাগল জন্তুটার চেহারা। মাটি তাকিয়ে দেখল একসঙ্গে 4টে ক্র্যাকার একেবারে জন্তুটার মুখের সামনেই ফাটল। আর সঙ্গে সঙ্গে জন্তুটার একটা সবুজ চোখ উড়ে গেল একেবারে। জন্তুটা এবার যন্ত্রণায় চেঁচাতে লাগল। দুই থাবা দিয়ে মুখ ঢেকে চিৎকার করতে করতে জন্তুটা পিছিয়ে যেতে লাগল। ততক্ষণে বাড়ির লোকজন জেগে উঠেছে। ঘরে ঘরে আলো জ্বলে উঠেছে। জন্তুটা চেঁচাতে চেঁচাতে সেই ঝোপটার দিকে দৌড়ে চলে গেল। বাতাসে তখন জন্তুটার শরীরের পোড়া লোমের গন্ধ। বাড়ির ভেতরে তখন চেঁচামেচি শুরু হয়ে গেছে। ব্যাপারটা কি? মায়ের গলা শোনা গেল, অথচ রূঢ় নয়। ওখানে কে? বাবার গলা শোনা গেল, তবে গমগমে নয়। মাটি? কেটের গলায় এখন উদ্বেগ, চিন্তা স্পষ্ট। মাটি, তুমি ভালো আছো তো? দাদা কসলো ঘুমিয়ে আছেন, কোনো কিছু টের পাননি। মাটি তখন চেয়ারের গায়ে হেলান দিয়ে পড়ে আছে। আতশবাজি পুড়ে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। সূর্যাস্তের মতো নরম আলো ছড়াচ্ছে যেন শেষবারের মতো আতশবাজি। মাটি উত্তেজনায় কাঁদতেও ভুলে গেছে। কিন্তু ওর উত্তেজনা পুরোটাই অন্ধকারের কারণে নয়। পরের দিন ওর বাবা মা ওকে নিয়ে রেখে আসবে জিম চাচা এবং চাচি ইডার কাছে, যারা থাকে ভারমন্টের স্টন্ডোতে। গ্রীষ্মের ছুটির আগ পর্যন্ত ওকে ওখানেই থাকতে হবে। পুলিশকে সব বলা হলো। ওরা বুঝল মাটিকে আবার জন্তুটা আক্রমণ করবে পূর্ণিমা এলে। মাটির ভেতর বেশ আনন্দ লাগছে। আঘাত পাওয়া থেকে শক্তিশালী এই আনন্দ। সে নিজের চোখে দেখেছে জন্তুটির চেহারা এবং জীবিত অবস্থায়। বালকসুলভ একটা আনন্দ হচ্ছে ওর ভেতর, কিন্তু সে কারো সাথে যোগাযোগ করতে পারছে না তা বলতে। এমনকি এল চাচাকেও বলতে পারছে না। আনন্দটাই তাই মিয়ে আসছে ওর। এল চাচা ওর সব কথা বুঝত। ওর ভেতর আনন্দটা হচ্ছে এই কারণে যে ক্র্যাকারগুলো সে শেষ পর্যন্ত ফাটাতে পেরেছে। ওর মানসিক শক্তি দেখে ওর বাবা মা বাস্তবিকই অবাক হয়ে গেল। এত বড় একটা ঘটনা তাকে মানসিকভাবে কোনো ক্ষতি করেনি। মার্টি কসলো জানে এটাই সবচাইতে শ্রেষ্ঠ ৪ঠা জুলাই তার জীবনে। চিরদিন মনে রাখবে সেই ৪ জুলাইয়ের কথা। শুনছিলেন স্টিফেন কিংয়ের হরর থ্রিলার সাইকেল অব দ্য ওয়ারউলফ। পড়ছিলাম এর প্রথম পর্ব। বইটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।